আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না, তুমি ছাড়া আমার যাওয়ার কোনো রাস্তা নেই। তোর সাহস কি করে হয় আমার গায়ে হাত তোলার? তুই একটা খারাপ মেয়ে, তোর মতো মেয়েকে কখনো ভালোবাসা যায় না। বলেই রনি পার থেকে বেরিয়ে গেল, আর মারিয়া মাটিতে বসে ভাবতে লাগলো, আমি কি করলাম? ওর জন্য আমার ভালোবাসার মানুষ রাসেলকে ছেড়ে দিয়েছিলাম, জোর করে তার থেকে 5 লক্ষ টাকা আদায় করলাম একমাত্র রনির ভালোবাসার কারণে। আমি এরকম কাজ কিভাবে করতে পারলাম? আমি জানতাম না রনি এতটা খারাপ। আসলে কখনো ওর সাথে প্রেম করতাম না, ওর কারণে নিজের স্বামী আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে। এখন কি রাসেল আমাকে মেনে নেবে? কিন্তু কোথায় আমি ওকে খুঁজে পাবো? আমাকে যেই করে হোক রাসেলকে খুঁজে বের করতেই হবে। আমি তার থেকে পা ধরে ক্ষমা চেয়ে নেব। আমি এখন কোথায় যাব? নিজের বাড়িতে চলে যাব? আপু আমাকে কি আমাকে মেনে নেবে? দরকার হয় আপু আমার পা ধরে ক্ষমা চেয়ে নেব। উঠে দাঁড়িয়ে চোখের পানি মুছে নিয়ে বাড়ি থেকে বের হয়ে গিয়ে একটা রিক্সা নিয়ে তাদের বাসায় পৌঁছে গেল। ওইদিকে অনেক দেখেছেন, আমার কথা কি ভুলে গেছেন? আমার দিকে কি হচ্ছে এটা দেখবেন না? আমি সুন্দরভাবে মা বাবাকে নিয়ে জীবনযাপন করতে লাগলাম। মনিয়ার সঙ্গে ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। দেখতে দেখতে 6টা মাস চলে গেছে। মনিয়ার সাথে প্রতিদিন কথা হয়। আমি মনিয়াকে না দেখে ভালোবেসে ফেলেছি। মনিয়ার কথা শুনে বোঝা যাচ্ছে সেও আমাকে ভালোবাসে। অফিসে বসে কাজ করতে লাগলাম। হঠাৎ একটা মেয়ে বাইরে থেকে বলল, ভেতরে আসতে পারি স্যার? ইয়েস কামিন। মেয়েটা ভেতরে ঢুকে আমার সামনে এসে দাঁড়ালো। তখন আমি তার দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। ঠিকই ধরেছেন, মুনিয়া। মুনিয়াকে একদিন আমি আমার অফিসের ঠিকানা দিয়েছিলাম। আপনারা হয়তো বলবেন আমি মুনিয়াকে কিভাবে চিনেছি। আসলে মুনিয়ার চোখের দিকে তাকিয়ে তাকে দেখে আমি চিনে ফেলেছি। তার ওই 2 চোখে অনেক মায়া আছে। মুনিয়া, তুমি এখানে? আসো আসো, বসো। তুমি আমাকে চিনলে কেমন করে? তোমার ওই চোখ দুটো দেখে। তোমার ওই 2 চোখে অনেক মায়া আছে। ও আচ্ছা, তাই নাকি? তা কেমন আছো? আঙ্কেল আন্টি কেমন আছে? সবাই ভালো আছে। এখন বলো তুমি এখানে কি করে? আসলে মামার বাড়িতে গতকাল আসছি। বাসা একা একা ভালো লাগে না, তাই ভাবলাম তোমার অফিস থেকে ঘুরে আসি। কিন্তু তুমি তো আমাকে বললে না। বলি নাই তোমাকে সারপ্রাইজ দেব বলে, তবে এখানে এসে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। তুমি আমাকে দেখে চিনে ফেললে। আচ্ছা, এই প্রথমে অফিসে আসলে, বলো কি খাবে? এখানে কিছু খাবো না, তোমার সাথে বাইরে ঘুরতে যাব, বাইরে খাবো। আর তোমাকে আমি একটা কথা বলবো। কি কথা বলো? সেটা বাইরে গিয়ে বলবো। ঠিক আছে, তুমি বসো, আমি ম্যানেজারকে বলে দিচ্ছি। তারপর আমি ম্যানেজারকে ফোন দিয়ে বললাম অফিসটা দেখে শুনে রাখতে। আমি মুনিয়াকে নিয়ে অফিস থেকে বেরিয়ে গাড়ি নিয়ে একটা পার্কে চলে আসলাম। দুজনে একটা খালি জায়গায় গিয়ে বসলাম। এবার বলো কি কথা বলবে? আমি ঘুরিয়ে পেঁচিয়ে বলতে পারি না, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। তোমার সাথে কথা বলতে বলতে আমি তোমার উপর দুর্বল হয়ে পড়েছি। প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না, অনেক ভালোবেসে ফেলেছি। তোমাকে এই কথা বলতে যশোর ছুটে আসলাম। আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি মুনিয়া, তোমার সাথে কথা বলে এবং তোমার ওই চোখের মায়ায় পড়ে গেছি। তাহলে তুমি আমাকে বললে না কেন? কারণ ভয়ে। আমার জীবনে এমন একটা ঘটনা ঘটে গেছে যেটা শুনে হয়তো তুমি আমাকে ছেড়ে চলে যেতে, তাই আমি তোমাকে বলিনি। কি ঘটনা আমাকে তুমি খুলে বলো। আমার কথা শুনে হয়তো তুমি আমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু কথাগুলো না বলে আমি থাকতে পারবো না। তুমি আমাকে নির্ভয়ে খুলে বলো। আমার আগে একটা বিয়ে হয়েছে, তারপর মুনিয়াকে সমস্ত কথা খুলে বললাম। এখানে তো তোমার দোষ নেই, সব দোষ ওই মারিয়ার। আর তোমাদের তো ডিভোর্স হয়ে গেছে, তাহলে তো সমস্যা নেই। কিন্তু এই বিষয়টা আমরা আপু আম্মু জানি না, তাদের না বলে বিয়ে করেছি। আপু আম্মু শুনলে অনেক কষ্ট পাবে। মারিয়ার পাগলামির কারণে ওকে আমি বিয়ে করেছি। ঠিক আছে, এখন ওই মারিয়ার কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। এখন শুধু আমাকে নিয়ে স্বপ্ন দেখো, আমার ভালোবাসা দিয়ে সব কিছু ভুলিয়ে দিব। আমাকে কখনো ছেড়ে যাবে না তো? এই মুনিয়া কখনো কোনো ছেলেকে ভালোবাসে নাই, এই প্রথম তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমি কি তোমাকে একটাবার জড়িয়ে ধরতে পারি? জড়িয়ে ধরতে পারো, কিন্তু আমার চেহারা দেখতে পারবে না। তোমাকে আমার এই চেহারা বাসর ঘরে দেখাবো, চাইলে বোরকার উপর দিয়ে কপালে একটা চুমু খেতে পারো। আমি মুনিয়াকে শক্ত করে জড়িয়ে ধরলাম। তারপর মুনিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো, তার কপালে একটা চুমু দিলাম। আমি মুনিয়ার কোলে মাথা দিয়ে শুয়ে পড়লাম। মুনিয়া আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এবার আসুন মারিয়ার সাথে ওখান থেকে ঘুরে আসি। মারিয়া বাসায় গিয়ে
তার আব্বু আম্মুর কাছে গিয়ে পা ধরে ক্ষমা চেয়েছে। তারপর তার আব্বু আম্মু তাকে ক্ষমা করে দিয়েছে। কিছুদিন পর মারিয়া হাসপাতালে গিয়ে বাচ্চা নষ্ট করে ফেলেছে। তার আব্বু আম্মুকে সেটা বলেনি সে যে বিয়ে করেছে। মারিয়া এখন একটা অফিসে চাকরি করে। মারিয়া আমাকে অনেক জায়গায় খুঁজেছে কিন্তু পায়নি। মারিয়া অফিসে বসে কাজ করছে। হঠাৎ তার বস তাকে কেবিনে যেতে বলল। মারিয়া অনুমতি নিয়ে বসের কেবিনে ঢুকলো। বসুন, আপনাকে যে জন্য ডাকা হয়েছে। জি স্যার, বলুন। আপনি 2 দিন পর থেকে আমার যশোরে একটা অফিস আছে, ওখানে কাজ করবেন। আপনাকে অফিস থেকে বাসা দেওয়া হবে আর অফিসের গাড়ি দিয়ে আপনাকে নিয়ে যাবে, নিয়ে আসবে। স্যার হঠাৎ এই অফিসে কেন? ওখানে আমার অফিসে বড় একটা পদ খালি আছে, আমি চাই আপনি ওই পদে কাজ করবেন। আপনার বেতন বাড়িয়ে দেওয়া হবে। ঠিক আছে স্যার। আপনি এখন বাসা চলে যান। 2 দিন পর অফিস থেকে গাড়ি থেকে বাসা থেকে যশোর নিয়ে যাবে আপনাকে। মারিয়া ঠিক আছে বলে বসের কেবিন থেকে বেরিয়ে আসলো। তারপর মারিয়া বাসা চলে গেল। দেখতে দেখতে 2টা দিন চলে গেল। মারিয়া এখন গাড়িতে বসে আছে। এবার এদিকে আসুন। খালি মারিয়ার কথা শুনলে হবে না, আমার কথা শুনতে হবে। আমার আর মুনিয়ার ভালোবাসার কথা তার মামামির কাছে জানিয়েছি। তারা বলেছে মুনিয়ার আব্বু আম্মু আসলে একসাথে আমাকে দেখতে আসবে। আমি আব্বু আম্মুকে সব কিছু খুলে বলেছি এবং মারিয়ার বিষয়গুলো বলেছি। মানে মারিয়ার ব্যাপারে সব কিছু খুলে বললাম। তারপর আর কিছু বলেনি। মুনিয়ার আব্বু আম্মুকে আমাদের বাসায় আসতে বলেছে। মুনিয়ার আমার ভালোবাসা আগের মতো চলছে। আমি অফিসে বসে কাজ করছি। হঠাৎ বসের ফোন আসলো। আমি ফোনটা ধরে পড়লাম। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওই তোমাকে বলছি না, আমাকে বস না বলে ভাই বলে ডাকবে। আসলে বস আমার থেকে কিছুটা বড়, তাই ওনাকে ভাই বলে রাখতে বলছে। ওনার কোনো ছোট ভাই নেই, তাই আমাকে তার ছোট ভাইয়ের মতো দেখে। আচ্ছা ভাইয়া, আচ্ছা ভাইয়া। তো কেন ফোন দিয়েছো? তোমার অফিসের একটা পদ খালি আছে না, ওই পদের জন্য একটা মেয়েকে পাঠিয়েছি। ম্যানেজারকে বলো সবকিছু বুঝিয়ে দিতে। ঠিক আছে ভাইয়া। তারপর আরও কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিলাম। ভাইয়ের কিন্তু বিয়ে হয়ে গেছে। আমি বসে বসে কাজ করতে লাগলাম। দুপুরের লাঞ্চ টাইম শেষ হয়ে গেছে, তাই কেবিন থেকে বেরিয়ে আসতেই কারোর সাথে ধাক্কা খেলাম। মেয়েটার হাত থেকে কাগজপত্রগুলো সব পড়ে গেল। আমি তার কাগজপত্রগুলো কুড়িয়ে তার হাতে দেওয়ার সময় তার দিকে তাকিয়ে আমি তো মোটেই প্রস্তুত ছিলাম না। মেয়েটার কেউ নেই, মারিয়া। কিন্তু মারিয়া এখানে কেন? সে হয়তো আমাকে দেখবে না তা ভাবতে পারিনি। আমি মারিয়াকে বললাম, তুই এখানে কেন? আমার তো একই প্রশ্ন, তুমি এখানে কেন? কারণ আমি এই অফিসে দেখাশোনা করি। আমাকে ঢাকা থেকে বস এই অফিসে পাঠিয়েছে। ও, তার মানে ভাইয়া তোকে পাঠিয়েছে? ভাইয়া মানে? আমি বসকে ভাইয়া বলে ডাকি। ভাইয়ের কোন ছোট ভাই নেই, তাই আমাকে ছোট ভাইয়ের মতো জানে। ও রাসেল, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমরা কি আগের মতো হয়ে যেতে পারি না? প্রথম কথা হচ্ছে আমি তোর বস, আমাকে স্যার বলে ডাকবি। নিজের অফিস হলে তোকে কখনো এই অফিসে রাখতাম না। শুধু ভাইয়ের অফিস থেকে কিছু বললাম না, এখন এটা অফিস। ওসব ব্যাপারে কথা না বললে বেশি খুশি হব। ঠিক আছে স্যার, যদি আমার কাজটা দেখিয়ে দিতেন। আপনি ম্যানেজারের সঙ্গে দেখা করুন, উনি আপনাকে কেবিন এবং কাজ দুটোই বুঝিয়ে দেবে। হাতের ডান পাশে ম্যানেজার কেবিন। এই বলে আমি ক্যান্টিনে চলে গেলাম। আর ওদিকে মারিয়া মনে মনে বলতে লাগলো, একবার যখন তোমার দেখা পেয়েছি তখন তোমাকে আমি আবার আপন করে নেবই। তারপর মারিয়া ম্যানেজারের রুমে চলে গেল। আর এদিকে আমি ক্যান্টিনে গিয়ে খাবার নিয়ে নিজের কেবিনে চলে আসলাম। বিকেলে অফিস ছুটি হওয়ার আগে ম্যানেজার আমার কেবিনে আসলো। রাসেল বাবা, আপনি যদি মিস মারিয়াকে তোমার সাথে করে বাসায় নিয়ে যেতেন তাহলে অনেক ভালো হতো। কারণ বস বলেছে এখান থেকে মারিয়া তোমার বাসার উপরে ফ্ল্যাটে থাকবে। আমি পারবো না আঙ্কেল, আপনি একজন ড্রাইভার দিয়ে তাকে পাঠিয়ে দেবেন। এখন একটাও ড্রাইভার অফিসে নেই, সবাই কাজে চলে গেছে, তাই বলছি তোমাকে নিয়ে যেতে। কি আর করেন, ঠিক আছে আমি নিয়ে যাব, কিন্তু শুধু আজকে নিয়ে যাব, কাল থেকে আমি পারবো না। সমস্যা নেই, কালকে থেকে ড্রাইভার নিয়ে আসবে। এই বলে ম্যানেজার আঙ্কেল চলে গেল। অফিস থেকে ছুটি হওয়ার পর আমি বাইরে এসে গাড়িতে গিয়ে বসলাম। মারিয়া অফিস থেকে বেরিয়ে এসে আমার গাড়িতে উঠল। আমি কোনো কথা না বলে গাড়ি চালাতে লাগলাম। হঠাৎ মারিয়া বলল, রাসেল, আমাকে আবার মেনে নেওয়া যায় না। তোর মতো চরিত্রহীন মেয়েকে আমি কখনো মেনে নেব না। তুই একটা নষ্ট মেয়ে। মানছি আমি খারাপ মেয়ে, আমি ভুল করে ফেলেছি। আমি আর এমন ভুল জীবনেও করব না। তোর মতো মেয়েকে বিশ্বাস করে আমি অনেক বড় ভুল করেছি। কি অপরাধ করেছি আমি, যার কারণে আমার সাথে এত বড় প্রতারণা করলি? আমি লোভে পড়ে তোমার সাথে এরকম করেছি, কিন্তু রনি আমার সব কিছু কেড়ে নিয়ে আমাকে ছেড়ে চলে গেছে। এবার দেখ, লোভ করতে গিয়ে নিজের ইজ্জত হারালি। ওই ছেলে তোকে ভালোবাসিনি, ভালোবেসে তোর শরীরকে আমার সাথে বেইমান করেছিস, তাই রনিও তোর সাথে বেইমানি করেছে। চলো
দুইজন আবার নতুন করে শুরু করি। তোর মতো মেয়েকে নিয়ে আমি নতুন জীবন শুরু করব? এটা তুই ভাবলি কি করে? আমি তোকে নিয়ে কখনো নতুন জীবন শুরু করব? তুই একটা নষ্টা মেয়ে, তুই সমাজের একটা কীট, তুই একটা জাহান্নামী। তোকে আল্লাহ পাক কখনো ক্ষমা করবেন না, আমি তো জীবনও ক্ষমা করব না। আমি তোমাকে ভালোবাসা দিয়ে আবার আপন করে নিব। তোমাকে আমি ঢাকা অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। এবার যখন পেয়েছি তোমাকে কোথাও যেতে দেব না। তুই শুধু স্বপ্ন দেখে যাবি, কখনো আমাকে আপন করে পাবি না। আমি একটা মেয়েকে ভালোবাসি, সে তোর মতো খারাপ না, সবসময় পর্দায় চলাফেরা করে। কিছুদিন পর আমরা দুজন বিয়ে করব। আমি থাকতে কখনো হতে দেব না, আমি এই বিয়ে হতে দেব না। আমি তোমাকে ভালোবাসি। সেটা সময় হলে দেখা যাবে। আজকে শুধু ড্রাইভার নেই দেখে আমি তোকে বাসে নিয়ে যাচ্ছি, তা না হলে তোকে কখনো নিয়ে আসতাম না। মারিয়া মনে মনে বলতে লাগলো, তোমাকে তো আমি আপন করে নেবই, এখন তোমার কাছ থেকে ওই মেয়েটাকে সরাতে হবে, তারপর তোমাকে আমি বিয়ে করব। আমি আর কোনো কথা না বলে বাসায় চলে আসলাম। মারিয়া গাড়ি থেকে নামলো। আমি গাড়ি পার্কিং করে দারোয়ানকে বললাম ও রুমে নিয়ে যেতে। এটা বলে নিজের বাসার দরজার সামনে চলে আসলাম। কলিং বেল চাপ দেওয়ার পর আম্মু এসে দরজা খুলে দিল। আমি ভেতরে ঢুকে নিজের রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে মুনিয়াকে ফোন দিলাম। মুনিয়া আমাকে অফিসে থাকাকালীন ফোন দেয় না, জানে আমি কাজে ব্যস্ত থাকি। আলহামদুলিল্লাহ, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, তুমি কেমন আছো? আর কি করছো? হ্যাঁ, আমি ভালো আছি। এই তো রুমে শুয়ে শুয়ে কোরআন তেলাওয়াত করছি। তুমি কখন অফিস থেকে আসলে? কিছুক্ষণ আগে অফিস থেকে এসে ফ্রেশ হয়ে তোমাকে ফোন করছি। ও, তো তোমার মামাই ভালো আছে? আর আমাদের বাসায় কখন আসবে? আব্বু আম্মু কালকে মামার বাসায় আসবে, এর পরের দিন তোমাদের বাসায় যাবে। আব্বু থানায় একটা কাজে ব্যস্ত আছে, তাই আসতে পারে নাই। আজকে কাজটা শেষ করছে, তাই কালকে মামার বাসায় আসবে। আসলে মুনিয়ার আব্বু একজন ওসি, আর তার আম্মু একটা মহিলা মাদ্রাসার শিক্ষিকা। তাহলে তো ভালোই, তোমার চেহারাটা দেখতে খুব ইচ্ছে করছে। বাসর রাতে মন ভরে দেখো। আচ্ছা, আমি যদি দেখতে কালো হই তাহলে তুমি আমাকে ছেড়ে চলে যাবে? একটা কথা বলি, তোমার চেহারাকে ভালোবাসিনি, আমি তোমার মনকে ভালোবেসেছি। চেহারা আল্লাহর দান, কারণ তুমি একজন মানুষ। তুমি আমাকে এত ভালোবাসো, এভাবে সারা জীবন ভালোবেসে যাবে তো? মরার আগ পর্যন্ত আমি তোমাকে ভালোবাসবো, কখনো ছেড়ে যাব না। তাই যেন হয়। এখন যাও, খাবার খেয়ে রুমে এসে আমাকে ফোন দিবে, অনেক রাত হয়েছে। ঠিক আছে, তুমি খাবার খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই বলে ফোনটা কেটে দিলাম। তারপর রুম থেকে বেরিয়ে খাবার টেবিলে গেলাম। টেবিলের সামনে গিয়ে দেখি আম্মু প্লেটে খাবার নিচ্ছে। তখন আমি বললাম, আম্মু কার জন্য প্লেটে খাবার নিচ্ছ? তুই আমার সাথে কথা বলবি না? এই যা, আমি আবার কি করলাম? তুই সাথে করে অফিস থেকে একটা মেয়েকে এনেছিস, সেটা আমাকে বললি না কেন? মেয়েটা আজকে বাসায় উঠলো, এখন রাতে খাবার কোথায় খাবে? আম্মু তুমি জানো ওই মেয়েটাকে? ওই মেয়েটা তোর অফিসে চাকরি করে, এটা তো জানি আমি, দারোয়ান আমাকে সব বলেছে। আরে আম্মু, এই সে মেয়ে মারিয়া, যে আমাকে বিয়ে করে ধোকা দিয়েছে। কি বলছিস? এটা সেই মেয়ে? তাহলে এখানে আসলো কেন? ভাইয়া ওকে এই অফিসে পাঠিয়েছে। এখন ভাইয়াকে তো কিছু বলতে পারছি না, বললে আমার উপর রাগ করবে। ওর মতো চরিত্রহীনা মেয়ের জন্য আমি খাবার নিচ্ছি, আমি ওই মেয়ের জন্য খাবার তো দূরে থাক, একটা কথাও বলবো না। ঠিক আছে, এখন আমাকে খাবার দাও। ঠিক আছে বস। আম্মু, আব্বু কোথায়? আব্বুকে তো দেখছি না। তোর আব্বু গ্রামে গেছে দুপুরে, হঠাৎ নিজের বাড়ির কথা মনে পড়ছে। আমাকে তো বলোনি, তা কবে আসবে? সেটা তো বলতে পারবো না, 4-5 দিন থেকে চলে আসবে মনে হয়। এটা তুমি কি বলছো? পরশুদিন মনির আব্বু আম্মু মামা মামি আমাদের বাসাতে আসবে বিয়ের কথাবার্তা বলতে। সমস্যা নেই, আমি আছি তো বাসায়। যদি আব্বু না থাকে তাহলে কেমন দেখাবে বলো তো? তোর আব্বু আমার উপরে কথা বলবে না। ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো। আমি খাবার খেয়ে রুমে চলে আসলাম। রুমে এসে মুনিয়াকে ফোন দিয়ে তার সাথে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে গাড়ি নিয়ে চলে আসলাম অফিসে। মারিয়াকে মনে হয় ড্রাইভার এসে নিয়ে গেছে। অফিসে ভেতরে ঢুকে দেখি মারিয়া অফিসার একটা মেয়ের সঙ্গে হেসে হেসে কথা বলছে। মনে হয় তার সাথে ভালো বন্ধুত্ব করে ফেলেছে। আমাকে দেখে মারিয়া নিজের কেবিনে চলে গেল। আমি আমার কেবিনে ঢুকে কাজ করতে লাগলাম। দেখতে দেখতে 2টা দিন চলে গেল। আজকাল অফিসে যাইনি, কারণ আজকে মনিয়ার আব্বু আর আম্মু আমাদের বাসাতে আসবে। হায় রে, যেখানে ছেলেরা আগে মেয়েকে দেখতে যায়, সেখানে মেয়ের পক্ষের লোক আমাকে দেখতে আসে। মারিয়া এই 2 দিন আমার কেবিনে তেমন আসেনি, কাজ থাকলে আসতো। ওই মেয়েটার সাথে
ভালো বন্ধুত্ব করে ফেলেছে। মারিয়াকে আম্মু দু চোখে দেখতে পারে না। বিকালে মুনিয়ার আব্বু আম্মু আর মামা মামি সবাই এসেছে। তাদের সাথে আম্মু কথা বলছে। তাদের আমাদের সব কিছু পছন্দ হয়েছে। তারা বলেছে তাদের মেয়েকে দেখে আসতে, কিন্তু আম্মু বলল মুনিয়াকে তার নাকি পছন্দ হয়েছে, তাই আর দেখার দরকার নেই। তারপর বিয়ের দিন তারিখ ঠিক করলো। আগামী শুক্রবার আমাদের বিয়ের তারিখ ঠিক হলো। দেখতে দেখতে বিয়ের দিন ঘনিয়ে আসলো। বিয়ের বাকি আর 3 দিন। বিয়েটা মুনিয়ার মামার বাসায় হবে। আজকে অফিসে সবাইকে ডেকে আমার বিয়ের দাওয়াত দিলাম। সবাইকে একটা করে কার্ড দিলাম, মারিয়াকেও দিলাম। কিন্তু অবাক করা বিষয় হলো মারিয়া কোনো কথা বলল না, আমাকে উল্টে অভিনন্দন জানিয়েছে। অফিস 3 দিন বন্ধ থাকবে। তারপর বিকেলে অফিস থেকে বেরিয়ে মার্কেটে চলে গেলাম বিয়ের কেনাকাটা করতে। কেনাকাটা করে বাসায় চলে আসলাম। রাতে সবার সাথে খেয়ে রুমে এসে বিছানায় শুয়ে মোবাইলটা নিয়ে মুনিয়াকে ফোন দিতে যাব, হঠাৎ একটা ফোন আসলো আমার মোবাইলে। নাম্বারটা দেখে আননোন নাম্বার। 2-3 বার রিং হওয়ার পর ফোনটা ধরলাম। হঠাৎ মেলি কণ্ঠে একটা মেয়ে বলতে লাগলো, স্যার, আপনি কোথায় আছেন? এক্ষুনি আপনার বাসা থেকে কিছুটা দূরে আসুন। কিছু ছেলে আমাদের ডিস্টার্ব করছে। কে আপনি? আপনাকে ঠিক চিনতে পারলাম না। আমি আপনার অফিসে কাজ করি। মারিয়া আমার সাথে আছে। বেশি কথা না বলে এক্ষুনি আসুন। ছেলেগুলো আমাদের সাথে খারাপ কিছু করতে চাচ্ছে। ঠিক আছে, আমি এখনই আসছি বলে ফোনটা কেটে একটা জামা গায়ে দিয়ে বাসা থেকে বেরিয়ে গাড়ি নিয়ে সোজা ওখানে চলে গেলাম। কিন্তু আমি তো কাউকে দেখছি না। আমি গাড়ির থেকে নেমে চারপাশে তাকিয়ে দেখতে লাগলাম। তারপর মোবাইলটা বের করে ওই মেয়েটাকে ফোন দিলাম, কিন্তু মোবাইল বন্ধ বলছে। হঠাৎ কেউ পেছন থেকে দিয়ে আমার মাথায় আঘাত করলো। আমি সাথে সাথে মাটিতে পড়ে গেলাম। এরপর আমার আর কিছুই মনে নেই। যখন চোখ খুলি তখন নিজেকে হাসপাতালে একটা কেবিনে দেখি। আমার কেবিনে একজন নার্স কি জানি করছেন। আমার জ্ঞান ফিরেছে দেখে উনি বলে উঠলেন, যাক, অবশেষে আপনার জ্ঞান ফিরেছে। আজ 2 দিন পর আপনার জ্ঞান ফিরেছে। আমি এখানে কেন? কি হয়েছে আমার? 2 দিন আগে এক লোক খুব সকালে আপনাকে হসপিটালে নিয়ে আসে। এরপর আর কেউ আসে নাই। আমরা আপনার অপারেশন করি। আল্লাহ দিলে 2 দিন পর আপনার জ্ঞান ফিরে। আপনার মাথায় প্রচণ্ড আঘাত করা হয়েছে। তার মানে আমার আব্বু আম্মু কেউ জানে না যে আমি হাসপাতালে আছি? আচ্ছা, ওই লোকটা কোথায় আর আমার মোবাইল এবং গাড়িটা কোথায়? সেটা আমরা বলতে পারবো না। যে লোক আপনাকে হসপিটালে এনেছে উনি একজন রিক্সা চালক। সকালে এসে আপনাকে দেখে গেছে আর বলেছে দুপুরে এসে দেখে যাবে। বেচারা গরিব, তাই রিক্সা নিয়ে বের হয়েছে। উনি আসলে সব কিছু জানতে পারবেন। ঠিক আছে, আপনি এখন রেস্ট নেন। আমি আপনার জন্য খাবার নিয়ে আসি। খাবার খেয়ে ওষুধটা খেতে হবে। আমি আর কোনো কথা বললাম না। নার্স কেবিন থেকে বেরিয়ে কিছুক্ষণ পর আমার জন্য খাবার নিয়ে আসলো। নার্স আমাকে নিজ হাতে খাইয়ে দিল। তারপর ওষুধ খেয়ে বেড়ে শুয়ে পড়লাম। আচ্ছা, আপনার নামটা জানতে পারি? জি অবশ্যই, আমার নাম মিতু। এই হসপিটালে 6 মাস ধরে কাজ করি। বাসা হসপিটালের পাশেই। আর আপনার পরিচয়? আমার নাম রাসেল, একটা অফিসে কাজ করি। পরিবারে আব্বু আম্মু আছে। এখানে অফিস থেকে দেওয়া বাসাতে থাকি। আচ্ছা, আপনার এই অবস্থা হলো কি করে? আপনার পরিবারের কেউ আসে নাই কেন আপনাকে দেখতে? আসলে আমি একটা মেয়েকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। 2 পরিবারের সম্মতিতে আমাদের বিয়ে ঠিক হয়। বিয়ের কেনাকাটা করে বাসায় এসে খাওয়া দাওয়া করে বিছানায় বসার সাথে সাথে একটা মেয়ে ফোন দেয়। মেয়েটা আমার অফিসে কাজ করে। তারা 2 জন ছিল। তাদের নাকি কিছু ছেলে ডিস্টার্ব করছে। তখন আমি তাদের ওখানে যাই, কিন্তু আমি ওখানে কাউকে দেখি না। হঠাৎ আমার মাথায় কেউ পেছন থেকে বাড়ি মারে। তারপর থেকে আমার কিচ্ছু মনে নেই। ও, তার মানে এখানে ওদের কোনো ষড়যন্ত্র ছিল? তা না হলে আপনাকে কে বাড়ি মারবে? ওর সাথে তো আমার কোনো শত্রুতা নেই। আমি তো ওর সঙ্গে ঠিক করেই কথা বলি। আচ্ছা ঠিক আছে, এখন আপনার পরিবারের নাম্বার দিন, আমি তাদের ফোন দিয়ে আসতে বলি। না থাক, ফোন দেওয়ার দরকার নেই। আব্বু আম্মু চিন্তা করবে। তারা জানে না আমি হাসপাতালে। এখন বলেন আমি কবে বাসায় যেতে পারবো? আপনি কালকে সকালে বাসায় যেতে পারবেন আর আপনার হাসপাতালের বিলটা দিয়ে যাবেন। ওকে, সমস্যা নেই। আমি ম্যানেজার আঙ্কেলকে ফোন দিয়ে বলে দেবো টাকা নিয়ে আসবে। এখন আমাকে একটু একা থাকতে দিন, মাথাটা কেমন ঘুরছে। ঠিক আছে, আপনি থাকেন, আমি গেলাম। মিতু কেবিন থেকে বেরিয়ে গেল। আমি শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, না জানি মনির অবস্থা কী হয়েছে। আজকে তো আমার আর মনির বিয়ের দিন ছিল। হয়তো আমার জন্য খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছে। না জানি আব্বু আম্মু তারা কেমন আছে। এসব কিছু ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। দুপুরের দিকে মিতু আমাকে ঠেলে তুলল।
আমি চোখ খুলে দেখি মিতুর পাশে একটা লোক দাঁড়িয়ে আছে। তখন মিতু বলল, আপনাকে উনি হাসপাতালে নিয়ে আসলো। এখন আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো আছি। আপনার এই ঋণ কখনো শোধ করতে পারবো না। এটা আমার কর্তব্য। আমি সকালে নামাজ পড়তে যাওয়ার সময় দেখি রাস্তার পাশে পড়ে আছেন, তখন আমি আপনাকে আমার বাসায় কোলে করে নিয়ে যাই, তারপর রিকশায় শুয়ে আপনাকে হাসপাতালে নিয়ে আসি। আমি গরিব মানুষ, তাই আপনার হাসপাতালে খরচ বহন করতে পারি নাই। আপনি আমার জীবন বাঁচিয়েছেন, এটাই অনেক। আর আপনি এই বয়সে রিক্সা চালান কেন? আপনি তো কোনো চাকরি করতে পারতেন। আসলে লোকটা আমারই বয়সের হবে, তাই বললাম।